খুলনায় একাধিক মামলার আসামি এসআই সুকান্তকে গ্রেপ্তার না করার প্রতিবাদে বিক্ষোভ। মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে ছাত্র জনতার তালা। বরগুনায় ধরে রাখা বৃষ্টির পানি ডেঙ্গু বিস্তারের কারণ বলছে আইইডিসিআর। দেশে আক্রান্তের অর্ধেক বরিশাল বিভাগে। র্যাবের অভিযানে হাতে নাতে ধরা চট্টগ্রাম মেডিকেলের ২১ দালাল। আটক হয়নি হাসপাতালের অসাধু কর্মচারী কর্মকর্তা। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি তানজিলা খান মিম। খুলনায় পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে রূপসা থেকে শহরে প্রবেশপথ বন্ধ হয়ে যায়। দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেন তারা। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে খান জাহান আলী থানা এলাকা থেকে স্থানীয়রা মারধর করে উপপরিদর্শক সুকান্তকে পুলিশের হাতে তুলে দেয়। পরে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ। মূলত আদালতে একটি মামলার সাক্ষী দিতে খুলনায় আসেন তিনি। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গত ১২ ডিসেম্বর মামলা হয়। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন। এছাড়া বিএনপির নগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর সহ দুটি মামলার আসামি তিনি। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। এ বিষয়ে আরো জানাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি এবং পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? মিম, আসলে খুলনা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার রয়েছেন বর্তমান, সেই কমিশনারের যে অব্যাহতির দাবিতে কিন্তু আজকে বিক্ষোভ করছে ছাত্র জনতা। তারা যেটি বলছেন যে মূলত কিন্তু গতকালকে এসআই সুকান্তকে ছাত্ররা বা এখানকার যে ছাত্র জনতারা রয়েছেন তারা খানজাহান আলী থানার একটি এলাকা থেকে তাকে মারধর করে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং তারপরে কিন্তু রাতেই তাকে ছেড়ে দেওয়া হয় এবং সে কারণেই কিন্তু মূল বিক্ষোভটা শুরু হয়েছে। এবং তারপর থেকে আজকে দুপুরের পর থেকে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু তারাও কিন্তু এখানে এসেছেন। এসে কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে একত্রতা প্রকাশ করছেন এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু এখানকার যে কমিশনার রয়েছেন তার যে পদত্যাগ বা অব্যাহতি কিন্তু তাকে দিতে হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে কিন্তু সেটা করতে হবে এবং সেটা যদি না করা হয় তাহলে কিন্তু তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন। এরই মধ্যে আমরা দেখেছি তারা আন্দোলন শুরুর পর থেকে কিন্তু কেএমপির যে প্রধান গেট রয়েছে সেখানে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছে এবং তার আগে কিন্তু এখানে এসে কিন্তু তারা প্রধান যে সড়ক রয়েছে রূপসা থেকে শহরের প্রবেশ পথের যে মূল সড়ক সেটি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এবং বেশ ২ থেকে ৩ ঘন্টা আমরা দেখেছি অবরোধ করা আছে এবং এখানে কিন্তু সাধারণ মানুষের কিন্তু বেশ ভোগান্তি হচ্ছে এবং এখানে বিক্ষোভকারীরা যেটি বলছেন যে মূলত এসআই সুকান্ত ছাত্র জনতার যে আন্দোলন ছিল জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনে কিন্তু ছাত্রদের উপর হামলা, ছাত্রদেরকে বিভিন্নভাবে গ্রেফতার এবং তাদেরকে মামলার ফাঁসানো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ কিছু অপরাধ তিনি করেছেন এবং তার বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলাও হয়েছে এবং এর পাশাপাশি খুলনা মহানগর যে বিএনপির যে সভাপতি শফিকুল আলম মনা তার বাড়ি ভাঙচুরের মামলাও কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কেএমপির সামনে থেকে সবশেষ খবর। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রামিম চৌধুরী। র্যাবের অভিযানে হাতে নাতে ধরা পড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২১ দালাল, যাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রোগী ও স্বজনেরা। বিভিন্ন সময় রোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দালালদের আটক করা হয়। তবে এসব দালালদের আশ্রয় প্রশ্রয় দেয়া হাসপাতালের কর্মচারী কর্মকর্তারা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ রোগীর স্বজনরা। ফয়সাল করিমের প্রতিবেদন। ধারণ ক্ষমতার ৩ থেকে ৪ গুণ রোগী স্বজনের সেবা দিতে সারা বছরই হিমশিম খায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আছে জনবল, ঔষধ ও নানা পরীক্ষা নিরীক্ষা নিয়ে নিত্য দুর্ভোগের গল্প। এসবের সুযোগে অসহায় খেটে খাওয়া নিরক্ষর মানুষকে ফাঁদে ফেলে দালাল চক্র। হাতিয়ে নেয় বাড়তি অর্থ, কেড়ে নেয় বিনামূল্যে সুলভ চিকিৎসা পাওয়ার অধিকার।
হাসপাতালের মূল ফটক থেকে ওয়ার্ড নয়তো ওষুধের দোকান, সব ক্ষেত্রেই পড়তে হয় দালালের খপ্পরে। এদের বিরুদ্ধে তাই রোগী স্বজনের অভিযোগ নিয়মিত। বহির্বিভাগ থেকে টিকিট করে যখন এই যে ইয়াতে ঢুকানো হয় ওয়ার্ডে, এই তখন কি দালালের চক্রগুলো একসাথে হয়ে যায়, তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তখন ওষুধ কিনো বলে আমার সাথে চলো, আমি কম দামে কিনে দিব, এরকম চক্রে আমরা আটকে যাই। আয়ারা মনে করেন একটা জিনিস ধার্য করে ফেলছে, এখানে নিয়ে গেলে 100 টাকা, এখানে নিয়ে গেলে 200 টাকা। বিভিন্ন সময় রোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেলে ঝটিকা অভিযান চালায় র্যাব। এ সময় বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগের সামনে থেকে প্রাথমিকভাবে 70 জনকে আটক করে তারা। জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে সোপর্দ করা হয় 21 জনকে। আরোপ করা হয় বিভিন্ন মেয়াদের সাজা। দালালরা সাধারণত যেগুলো করে, একজন রোগী হয়তো দূরবর্তী গ্রাম থেকে বা কোথাও থেকে এসেছে, তাকে নিয়ে এসে আগে সিরিয়াল দিয়ে দিব এই বলে কিছু টাকা পয়সা নেয়। একটা পেশেন্ট আসলে কিভাবে দেখা হবে, সিরিয়ালে যাবে, ভর্তি হলে কি হবে, সব পদ্ধতিই আছে, কিন্তু এর মাঝখানে তারা ম্যানিপুলেট করছে। হাসপাতালে এমন অভিযান অব্যাহত থাকবে জানিয়ে রোগী স্বজনদের দালাল চক্রের ব্যাপারে সাবধানতা ও সচেতনতার উপর জোর দিচ্ছেন হাসপাতালের পরিচালক। আমরা যখন অভিযোগ পাই, আমি এর আগেও কিন্তু অনেকগুলোকে বহিষ্কার করেছি। যখন আমার কাছে একটা জিনিস বহিষ্কার করতে গেলে তদন্ত করতে হবে, কারণ অভিযোগটা স্পেসিফিক অভিযোগটা করা হয় না, বলা হয় যে মানে অমুকটা করছে। এর আগে জানুয়ারিতে অভিযান চালিয়ে 11 দালালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করে র্যাব। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের 4 সদস্যের একটি দল এই অভিযান চালায়। এ সময় হাসপাতালের টিকিট কাউন্টার ও অ্যাম্বুলেন্স সেবা সহ বিভিন্ন বিভাগে খোঁজ খবর করেন। অভিযানে রোগীদের ওয়ার্ডে নিয়ে যাওয়া ট্রলি ব্যবহারে টাকা আদায়, অ্যাম্বুলেন্স সেবায় দূরত্ব সহ বেশ কিছু বিষয়ে অনিয়মের প্রমাণ মেলে। অভিযান শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর প্রতিবেদন দেওয়া হবে বলে জানান রাজশাহী জেলা কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন। পঞ্চগড়ের 3টি সীমান্ত দিয়ে 18 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে তেঁতুলিয়ায় সুকানে ও সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধরভাঙা সীমান্ত দিয়ে এই পুশিনের ঘটনা ঘটে। বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নেয় এবং পরে আটক করে থানায় হস্তান্তর করে। আটকদের মধ্যে 6 জন পুরুষ, 4 জন নারী এবং 8 জন শিশু রয়েছে। এ ব্যাপারে বিজিবি জানায়, আটককৃতরা ভারতের গুজরাটে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে পুলিশ তাদের ধরে বিএসএফ এর হাতে তুলে নেয়। সবাই বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা বলে দাবি করেছেন আটককৃতরা। লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজারে পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে 75টি দোকানঘর। সকাল থেকে দুপুর পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জারির দেওনা খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে উদ্ধার করা হয় প্রায় 12 কোটি টাকার 24% জমি। এ সময় দেয়াল ধসে আহত হন 3 শ্রমিক, যাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। খালের ওপর থাকা 3টি বহুতল ভবন আদালতের স্থগিতাদেশের কারণে উচ্ছেদ করা হয়নি। জেলা প্রশাসন জানায়, জলাবদ্ধতা নিরসনে খালের প্রবাহ ফিরিয়ে আনতেই এই অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। জীবন বাঁচাতে জমা করা সুপেয় পানি ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের কারণ হয়েছে বরগুনা জেলায়। আইইডিসিআর এর সার্ভেতে উঠে এসেছে এই চিত্র। বিপুল সংখ্যক আক্রান্তের চিকিৎসায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে মাত্র 8 জন চিকিৎসক ও 2 জন কনসালটেন্ট। তবে ঝুঁকিপূর্ণ উৎস নির্ধারণ না করে এডিস নিধনে মনোযোগী না হলে পর্যাপ্ত চিকিৎসক পাঠিয়েও কোনো সুফল মিলবে না। মুজাহিদ শুভর প্রতিবেদন। দেশে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 8,500-এর প্রায় 4,000-ই বরিশাল বিভাগের, এবং এই বিভাগের বরগুনা জেলায় আক্রান্ত সর্বোচ্চ। সরেজমিনে ঘুরে এসে আইইডিসিআর এর সার্ভে বলছে সবচেয়ে বেশি আক্রান্ত বরগুনার সদর উপজেলা। 56% আক্রান্ত হয়েছে একক বাসাবাড়ি থেকে। ইন্ডিপেন্ডেন্ট হাউসের মধ্যে অনেক বেশি পাওয়া যাচ্ছে। সেমি পাকা এগুলো কিন্তু সর্ট অফ ইন্ডিপেন্ডেন্ট হাউস, তাই না? এগুলাতে
আন্ডার কনস্ট্রাকশনে বরং বলবো কম, মাল্টি স্টোরি যেহেতু ঢাকার বাইরে মাল্টি স্টোরির সংখ্যাও কম, সেই হিসাবে কম থাকারই কথা। তো এগুলো কিন্তু সব বাসার মধ্যেই কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। সুপেয় পানির সংকট মেটাতে ধরে রাখা বৃষ্টির পানি থেকেই বরগুনায় এডিসের বিস্তার হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার রত্না দাস জানিয়েছেন, ডেঙ্গুর লার্ভার সর্বোচ্চ তথা 38% উৎস প্লাস্টিকের ড্রামে জমানো পানি। আমরা বাড়ি বাড়ি গিয়েছি, বিভিন্ন হোটেলে গিয়েছি, সেখানে সবাই পানিটা ঢাকনা দিয়ে রাখেন না এবং পাতলা একটা কাপড় দিয়ে রাখেন। ওনারা ভাবেন যে পাতলা কাপড় দিয়ে বৃষ্টির পানিটা বোধহয় ছেঁকে পরিষ্কার পানিটা নিচে জমা হচ্ছে, এটা একটা পয়েন্ট। আর এটা হচ্ছে রাখার পরে অব্যবহৃত পানিটা সেটা না ফেলে দিয়ে পুনরায় আবার পানি জমা করছে। সীমিত সংখ্যক তথা মাত্র 43টি নমুনা পর্যবেক্ষণ করে জানা যায়, সেরোটাইপ ডেন 3 দিয়ে 46.5%, ডেন 2 দিয়ে 39.5 এবং ডেন 2 ও 3 দিয়ে 14% আক্রান্ত হয়েছে। একসঙ্গে দুটি ধরনের আক্রান্তরা অধিক ঝুঁকিতে বলে ধারণা করছে আইইডিসিআর। শুধুমাত্র বরগুনার আউটব্রেক থেকে আমরা যেই স্যাম্পলগুলো নিয়েছি 43 স্যাম্পলস, যেটার মধ্যে আমরা সেরোটাইপ করেছি, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল ডেন 3। হ্যাঁ, ডেন 3 হচ্ছে 46.5%, আর তারপরে ডেন 2 39.5%, আর কিছু ছিল খুবই অল্প সংখ্যক ডেন 2 এবং ডেন 3 কো-ইনফেকশন। তো কিন্তু এটা আমাদের কিন্তু একটা মানে বেসলাইন কোনো কিছু না, এই একটা স্ন্যাপশট এই বছরের। হ্যাঁ, এটাতে আমাদের কোনো কিছু বলতে পারবো না, কিন্তু এই পেশেন্টগুলোর মধ্যে আমরা ডেঙ্গির সেরোটাইপে এটাই হচ্ছে ট্রেন। 250 শয্যা বরগুনা সদর হাসপাতালে অতিরিক্ত 8 জন চিকিৎসক ও 2 জন কনসালটেন্ট পাঠানো হয়েছে। তবে উৎস নির্ধারণ না করে এডিস নিধন করতে না পারলে শুধু ডাক্তার বাড়িয়ে সংকট সমাধান হবে না বলে জানিয়েছে আইইডিসিআর। আমাদেরকে সোর্স রিডাকশন ইজ আওয়ার অনলি ওয়ে টু প্রিভেন্ট। মুজাহিদ শুভ, এখন ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে বন বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা কোহিনুর স্টিল অ্যান্ড শিপইয়ার্ড উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শিপইয়ার্ডের অফিস ভবন ও যন্ত্রপাতি গুঁড়িয়ে দেওয়া হয়। সীতাকুণ্ড উপজেলা প্রশাসন জানায়, ভাটিয়ারিতে সমুদ্র উপকূল ঘেঁষে 22 একর জায়গায় জুড়ে বনভূমির গাছ কেটে কোহিনুর স্টিল অ্যান্ড শিপইয়ার্ড গড়ে তোলেন এক ব্যবসায়ী। 2022 সালে আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠানটিকে জায়গা লিজ দেয় জেলা প্রশাসন। এ বিষয়ে তখন বেশ কয়েকবার আপত্তি জানায় বন বিভাগ। পরবর্তীতে লিজ বাতিলের আবেদন করে উচ্চ আদালতে মামলা করে পরিবেশবাদী একটি সংগঠন। গত 1 জুন হাইকোর্ট ইজারা বাতিলের আদেশ দিলে উচ্ছেদ অভিযান চালানো হয়। এর আগেও 2 দফায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গাইবান্ধার চামড়ার হাটে সরবরাহ ভালো থাকলেও দেখা নেই আশানুরূপ ক্রেতার। গেল কয়েক হাটে বিক্রি না হওয়ায় চামড়া রেখেই ফিরে গেছেন ছোট ও মৌসুমী ব্যবসায়ীরা। খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে হাজার হাজার পিস চামড়া। সংরক্ষণ বাবদ চামড়ার ব্যয় বাড়লেও দাম উঠছে সরকার নির্ধারিত দামের অর্ধেক। এতে বিপুল আর্থিক লোকসানে চামড়া ব্যবসায়ীরা। গাইবান্ধার পলাশবাড়ি থেকে মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট গাইবান্ধার পলাশবাড়িতে। প্রতি বুধবার বসা এ হাটে লবণযুক্ত চামড়ার বেচাকেনা চলে। কুরবানির 20 দিন পরও এ হাট জমজমাট। তবে এবার চামড়া সরবরাহ ভালো থাকলেও দেখা দিয়েছে ক্রেতা সংকট। কুরবানি পশু চামড়া সংগ্রহ করে সংরক্ষণ করে রাখেন ছোট ও মৌসুমী ব্যবসায়ীরা। তবে হাটে বিক্রি করতে না পেরে চামড়া ফেলে রেখে শূন্য হাতে বাড়ি ফিরছেন অনেকেই। সংরক্ষণে ভালো ব্যবস্থা না থাকায় খোলা স্থানে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার চামড়া। সরকার যে রেটটা দিচ্ছে এই রেট হিসেবে ওনারা নিচ্ছে না, করছে। আমরা ফোন দিলে বলতেছে কি যে সরকার মাল দেন। 1 নম্বরটা 35-40, হ্যাঁ বর্গফুট, 2 নম্বরটা 25 থেকে 30, এটাই বিক্রি হচ্ছে। এই যে মহাজনরা কথা বলছে ঢাকার কোম্পানিরা আগের টাকাই পায়নি, তেমন করতে টাকা পায়, ওরা কেমনে এসে কিনে। এবার কুরবানির আগে সরকার ঢাকার বাইরের জন্য প্রতি বর্গফুট লবণ দেওয়া চামড়ার দাম নির্ধারণ করে দেয় 55 থেকে 60 টাকা। কিন্তু পলাশবাড়ি হাটে প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা দরে। এতে অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে পথে বসেছেন। মাল কিনবার কইল আমরা নিজের টাকা জমি বন্ধক দিয়ে মাল কিনলো, আর এখন আমার মালের টাকা নেই। লবণ, কেয়ারিং খরচ, লেবার খরচ, এগুলো একটা পাইনি পার মালে 200-300 টাকা করে কমে বেচলাম। রিক্সের উপর আমি নিজে 2000 পিস চামড়া কিনছি, এই চামড়াটা সম্পূর্ণ আমার। হ্যাঁ, এখন চামড়ার কোনো পার্টি আসতেছে না। লস হচ্ছে, প্রচুর লস হচ্ছে, তবিল থাকে না, বুঝলেন না, অর্ধ হয়ে যাচ্ছে।
ঢাকা বা বাহির থেকে ট্যানারের মালিক ও রপ্তানিকারকরা চামড়া কিনতে না আসার প্রভাব হাটে স্পষ্ট। তবে যারা এসেছেন তাদের কাছে চামড়া কম দামের বিষয় জানতে চাইলে কেউ আন্তর্জাতিক বাজারে অজুহাত দেন, আবার কেউ ক্যামেরা দেখে এড়িয়ে যান। যে সমস্ত বায়ার মাল আর কি খরিদ করে আগের রেটে কোনো রেট আর দেয় না। এই ছোটো মালটা ছিল আগে, কোরবানির আগে ছিল ৭৪ সেন্ট, এখন বর্তমানে সেটার নাম চলে ৪৫ থেকে ৪৮ সেন্ট। আর বড় মালটা ছিল আমাদের $1 থেকে $1.৫। এই $1.৫ থেকে নামে যাচ্ছে এখন বর্তমানে $1.10, $1.15, যার জন্য বিক্রিটা এখন বর্তমানে অনেক অংশ কমে গেছে। গাইবান্ধার পলাশবাড়ি এই হাটের দূর দূরান্ত থেকে চামড়া নিয়ে এভাবে বিক্রির জন্য বসে আছেন, কিন্তু এখানে নেই কোনো ক্রেতা। ক্রেতারা বলছেন বিদেশে তাদের বিক্রি না হওয়ার কারণে তারা এখান থেকে কিনতে পারছেন না। ফলে এই চামড়াগুলোর অবস্থা কী হবে সেটি কেউ বলতে পারছেন না। এখানকার মৌসুমি ব্যবসায়ীরা চান এই চামড়াগুলো দ্রুত বিক্রি করে তাদের অন্তত মূলধনের টাকাটা ফিরে পাওয়ার। গাইবান্ধার পলাশবাড়ি থেকে মাজিদুর রহমান, এখন। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।